আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। উনি আমার মুখের দিকে অপলক্ষীনভাবে তাকিয়ে আছে। চেহারায় স্বাভাবিক ভাব, কিন্তু উনি এভাবে তাকিয়ে থাকাতে আমার খুব অস্বস্তি হচ্ছে। আচমকাই চেহারায় পরিবর্তন হয়ে গেল। চোখ মুখ লাল করে হঠাৎ ধমক দিয়ে আমাকে বলে, এই মেয়ে, নিজেকে কি ভাবো? হ্যাঁ, খুব চালাক, তাই না? তুমি কি ভেবেছ তোমার এই রূপের ডালি আমার সামনে মেলে ধরলে আমি গলে মোম হয়ে যাব? দেখো, আমি সেই ধরনের ছেলে না। তোমার এই বাজে অভ্যাসগুলো না খুবই বিরক্তকর। আজ দুপুরে তুমি ইচ্ছে করেই আমার সাথে ধাক্কা খেয়েছ, তারপর যা চেয়েছো তাই হয়েছে। কি ভেবেছ এসব করে আমাকে নিজের করে নেবে? তোমার এই মনের আশা কোনো দিনও পূরণ হবে না। নিহাত, আমার দুটো বাচ্চা আছে বলেই আমি তোমাকে বিয়ে করেছি। তা না হলে আমি কোনো দিনও তোমাকে বিয়ে করতাম না। শুধু তোমাকে কেন, তোমার থেকেও বিশ্ব সুন্দরী চলে আসলেও আমি বিয়ে করতাম না। তুমি এসব চাল চেলে আমার স্ত্রীর জায়গা কোনো দিনও হাসিল করতে পারবে না। ভালোবাসা বোঝো? একটা ছেলে যখন একটা মেয়েকে তার সর্বোচ্চ দিয়ে ভালোবাসে, তখন সে তাকে কখনো ভুলতে পারে না। আমি ঈশাকে আমার থেকেও বেশি ভালোবাসতাম। ওকে ভোলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই বারবার বলছি, আমার থেকে দূরত্ব বজায় রাখো। নেক্সট টাইম এমন কিছু করবে না যাতে আমি বাধ্য হই তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে। আর তোমার ছলা কলা তোমার কাছেই রাখো, আমার উপর প্রয়োগ করতে এসো না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তোমাকে বিয়ে করেছি আমার বাচ্চার দেখাশোনা করার জন্য, আমার বউ হওয়ার জন্য না। কথাটা যেন মনে থাকে। এবার যেতে পারো। ওনার কথাগুলো শুনে আমি পাথরের মুক্তি হয়ে গেছি। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি তো ইচ্ছে করে ওনাকে ধাক্কা দেইনি, উনি তো নিজে থেকে আমার সামনে এসে পড়েছে। আমি তো স্বামীর অধিকার চাইনি, তাহলে উনি আমাকে এতগুলো কথা কেন শোনালো? আমি বসে বসে এসব কথা ভাবছি। আমাকে এভাবে বসে থাকতে দেখে উনি আবার বলেন, কি হলো, যাচ্ছ না যে? এত কিছু শোনার পর কিছু কি বলার আছে? আমি কান্নাজড়িত গলায় বললাম, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি সত্যি বলছি। বিশ্বাস করুন, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। এই বাড়িতে আসার পর থেকে যা যা হয়েছে সব এমনিতেই হয়েছে। আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। আর আমি এই বাড়িতে আপনার বউ হয়ে এসেছি আপনার জন্য না, শুধুমাত্র বাচ্চা দুটোর দিকে তাকিয়ে। আপনি আমাকে তাড়িয়ে দিলেও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বলে আমি চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যাই। সেখানে গিয়ে ইচ্ছে মতো কান্না করি। প্রতিদিন এত অপমান কিভাবে সহ করব? কেনই বা উনি বারবার ইচ্ছে করে আমাকে অপমান করছে? উনি কি চান না আমি এই বাড়িতে থাকি? কিন্তু আমি যে এখন পিছনে ফিরে যেতে পারবো না। আমি যে নিজের ইচ্ছায় এসেছি এখানে, নিজের ইচ্ছায় ওনাকে বিয়ে করেছি, শুধুমাত্র বাচ্চা দুটোর জন্য। আমি যে ওদের মায়ায় পড়ে গেছি, ওদের ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যাব না আমি। আমাকে তাড়িয়ে দিলেও আমি যাব না। কি ভেবেছেন উনি আমাকে এভাবে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে? সে আশা ওনার কোনো দিনও পূরণ হবে না। আমি হতে দেব না। আমার মেয়েদের থেকে আমাকে আলাদা করবে? দেখা যাক না কে কতদূর এগোতে পারে। এসব ভাবতেই মনটা হালকা হয়ে গেল। আমি চোখে মুখে পানি দিয়ে নিজেকে ফ্রেশ করে নিলাম। তারপর বাচ্চাদের জন্য দুধ গরম করে ফিটারে ভরে মায়ের রুমে চলে গেলাম। শাশুড়ি মা আমাকে দেখেই চিন্তায় পড়ে গেলেন। তিনি খুব ভালো করেই বুঝতে পারলেন ওনার ছেলের সাথে আমার কিছু একটা হয়েছে, কিন্তু তিনি আমাকে কি বলে সান্ত্বনা দেবেন সেটাই খুঁজে পাচ্ছে না। তাই চুপচাপ বসে রইলেন। অন্য প্রসঙ্গে আমার সাথে কথা বলতে লাগলেন। রাতে সবাই একসাথে খেতে বসলাম। প্রতিদিনের মতো আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। ইচ্ছে ছিল শুধু শাশুড়ি মাকে খাবার দিয়ে বসে পড়ব, কিন্তু ব্যাপারটা খারাপ দেখায়, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ওনার প্লেটে খাবার বেড়ে দিলাম। উনি এক নজর আমার দিকে তাকিয়ে খেতে শুরু করলো। আমি কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম। তারপর ওনারা খেয়ে যে যার রুমে চলে গেল। আমি এসে খেয়ে নিলাম। তারপর সবকিছু গুছিয়ে দুটো ফিটার নিয়ে রুমে চলে এলাম। এসে দেখি উনি খাটে শুয়ে আছেন, পাশে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। আমি কোনো কথা না বলে ফিটারগুলোকে টাওয়ালে মুড়িয়ে বালিশের কাছে রেখে শুয়ে পড়লাম। আমাকে এভাবে চুপচাপ শুয়ে পড়তে দেখে ফাহিম বুঝতে পারলো আমি রেগে আছি। সে মনে মনে বলে, সন্ধ্যার দিকে মনে হয় একটু বেশিই বলে ফেলেছি, এমন করে বলা উচিত হয়নি আমার। হয়তো সে ইচ্ছে করে করেনি, আমার বুঝতে ভুল হয়েছে। কিছুক্ষণ নানান কথা ভেবে আমাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, ঘুমিয়ে পড়েছ নাকি? এই মেয়ে কথাটা শুনে মেজাজ খারাপ হয়ে গেল আমার। কতবার বলেছি আমার নাম আছে, আমাকে শুধু শুধু এই মেয়ে ডাকবেন না। চুপচাপ শুয়ে মনে মনে কথাগুলো ভাবছি। এদিকে উনি আমাকে চুপ দেখে আবার বলে, এই মেয়ে, কি হলো, কথা বলছো না কেন? এবার আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, এই যে শুনুন, আমার না একটা নাম আছে, সেটা নিশ্চয়ই জানেন। ফাহিম বলে, জানি তো। তো আমি বললাম, তাহলে নাম ধরে ডাকুন না, কেন শুধু শুধু এই মেয়ে করছেন? ফাহিম বলে, অত নাম ধরে ডাকতে পারবো না, যখন যেভাবে ডাকবো সেভাবে কথার উত্তর দেবে। আমি বললাম, তাহলে কি আমাকে পাগল ছাগল বলে ডাকলেও উত্তর দিতে হবে? ফাহিম বলে, তুমি তো খুব বাচাল,
এত কথা বলো কেন? আমি বললাম, বারে, এখন আমি বাচাল হয়ে গেলাম। আমি তো আপনার সাথে কথাই বলছি না। আপনিই তো আমার সাথে আগে কথা বললেন। আমার কথা শুনে ফাহিম মনে মনে বলে, ভেবেছিলাম খারাপ ব্যবহারের জন্য সরি বলবো, এই তো দেখছি পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করতে বসে আছে। আমি বললাম, কি হলো? এই মে করে কেন ডাকছিলেন? কি দরকার বলুন? ফাহিম বলে, ডেকেছিলাম 1 কাপ কফি খাবো বলে, কিন্তু তুমি তো পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া শুরু করে দিয়েছো। আমি বললাম, ও, আগে বলবেন তো। এই বলে আমি উঠে চলে গেলাম ওনার জন্য কফি আনতে। কফি খাওয়ার কথা শুনে একটু অবাকই হলাম, কারণ রাতে ঘুমোতে গিয়ে কখনো উনি কফি খান না। আজ হঠাৎ কফি চাইছেন। কে জানে রে বাবা, মানুষের মতিগতি বোঝা বড় দায়। আমি কফি বানিয়ে রুমে এসে দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি গিয়ে বললাম, এই নিন আপনার কফি। ফাহিম আমার দিকে এক নজর তাকিয়ে কফিটা নিয়ে নিল। আমি কফি দিয়ে চলেই আসছিলাম, তখনই ফাহিম বলে, কি ব্যাপার, চলে যাচ্ছ যে? আমি বললাম, কেন, আর কিছু লাগবে? ফাহিম বলে, না, তবে আমার পাশে একটু থাকো, আজ খুব নিজেকে একাকী লাগছে। ওনার কথা শুনে ওনার উপরে থাকা সব রাগ উধাও হয়ে গেল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল কষ্টে। যতই উনি আমাকে বকা দিক, তবুও তো উনি আমার স্বামী। আমি চুপচাপ ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। ফাহিম আমার দিকে এক নজর তাকিয়ে বলে, সুন্দর ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আসলে ওভাবে তোমাকে বলা উচিত হয়নি আমার। জানি না মাঝে মাঝে আমার কি হয়ে যায়, পারলে আমাকে ক্ষমা করো। আমি বললাম, থাক না ওসব কথা, আর এমনিতেও আমি কিছু মনে করিনি। আপনি আমার স্বামী, যদিও আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু তারপরও আমরা স্বামী স্ত্রী। আমি কোনো ভুল করলে সেটার জন্য আমাকে শাসন করার সম্পূর্ণ অধিকার আপনার আছে। আর একটা কথা, কখনো নিজেকে একাকী বা অসহায় মনে করবেন না, কেননা আমরা সবাই আপনার পাশে আছি। আমাদের 2টো মেয়ে আছে, তাদের কথা ভেবে অন্তত নিজেকে ধুকে ধুকে শেষ করবেন না। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? ততক্ষণে ফাহিমের কফি খাওয়া শেষ হয়ে গেছে। আমার কথার কোনো উত্তর না দিয়ে বলে, রাত অনেক হয়েছে, চলো এবার ঘুমোবে। বুঝতে পারলাম উনি আর কথা বাড়াতে চাইছেন না, তাই আমিও কিছু না বলে ঘুমোতে চলে গেলাম। মনের মধ্যে নানান প্রশ্ন উকিঝুঁকি মারছে, কিন্তু তার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে লোকটাকে আমি ঠিক বুঝে উঠতে পারি না, এই ভালো কখন আবার এই খারাপ। মনে হয় ওনাকে বুঝে উঠতে আমার সারা জীবন লেগে যাবে। আমি খাটের এক পাশে শুয়ে মনে মনে কথাগুলো ভাবছি, অপর পাশে উনি শুয়ে আছেন, মাঝখানে আমাদের 2 মেয়ে। কি মনে হতেই একবার ওনাকে দেখে নিলাম, দেখে উনি অন্যদিকে ফিরে শুয়ে আছেন। হালকা নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে, বুঝতে পারলাম উনি ঘুমিয়ে গেছেন। আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যেই 2 চোখ জুড়ে ঘুম নেমে এলো। সকালে ওনার আগে আমার ঘুম ভাঙলো। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেয়েগুলোর গায়ে থেকে চাদর সরে গেছে। যেহেতু উনি ঘুমোচ্ছেন তাই আমি পাশ ঘুরে গেলাম না, ওনার উপর দিয়ে ঝুঁকে মেয়েদের গায়ে চাদর টেনে দিতে লাগলাম। কিন্তু বিধিবাম, যেই না আমি ঝুঁকেছি হঠাৎ উনি নড়ে চড়ে ওঠে। এটা দেখে আমি তৎক্ষণাৎ সরে আসতে চাইলাম, কিন্তু হাতের ভার সামালতে না পেরে ওনার উপর পড়ে যাই, আর উনি সেই সুযোগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঘটনাটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হলাম। এদিকে উনি আমাকে বুকে নিয়ে চাদর দিয়ে আমাকে ঢেকে দিল। এক পা আমার পায়ের ওপর তুলে দিয়ে 2 হাতে আমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখলো। টুপ করে আমার মাথায় একটা চুমো দিয়ে আমার কপালে আরেকটা চুমো দিল। ওনার শরীরের উষ্ণতাপে আমার শরীরে অন্যরকম একটা অনুভূতি ছেয়ে যাচ্ছে। আমিও স্থির হয়ে চুপটি করে ওনার টি-শার্ট 2 হাতে খামচে ধরে মুখ গুজে দিলাম ওনার বুকে। উনি আমার কপালে আরেকটা চুমো দিয়ে বলে, কেন দূরে দূরে থাকো ঈশা? আমাকে কষ্ট দিয়ে কি মজাটা পাও তুমি? আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি কি সেটা বোঝো না? কেন বারবার কষ্ট দিচ্ছ আমাকে? আজ আমি তোমাকে আর ছাড়বো না। আজ আমি আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দেব। উনি বিড়বিড় করে আরো অনেক কথা বলছে। আমি ভেবেছিলাম উনি আমাকে ইভা মনে করেই আমাকে আদর করছে, কিন্তু এ কি, উনি তো ঈশা আপুর নাম নিচ্ছে। তার মানে উনি ঘুমের মধ্যে আমাকে ঈশা মনে করে জড়িয়ে ধরেছে। ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে খুব কষ্ট পেলাম। অজান্তেই 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। আমাকে বুকে নিয়ে আমার নাম উচ্চারণ না করে অন্য কারোর নাম তিনি মুখে নিচ্ছেন। এটা শুনে নিজেকে স্থির রাখতে পারছি না। যদিও ঈশা আপু বেঁচে নেই, কিন্তু স্বামীর বুকে মাথা রেখে যখন অন্য কারোর নাম শুনতে হয় তখন কষ্টে আর যন্ত্রণায় বুকের ভেতরটা ফেটে যায়। একমাত্র মেয়েরাই বোঝে এমন পরিস্থিতিতে কেমন লাগে। যাই হোক, আমি নিজেকে কোনো রকম সামলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু না, কোনোভাবেই পারছি না। উনি আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে, কোনোভাবেই নিজেকে ছাড়ানো সম্ভব না। তাই আমি চুপটি করে ওয়েট করতে লাগলাম।
কিছুক্ষণ পর দেখলাম উনি আবার ঘুমিয়ে গেছেন। তাতেই হাতের বাঁধন আলগা হয়ে গেল। আমি ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিলাম। মনের দিক দিয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম তখন। মেয়েগুলোর গায়ে চাদর দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে গেলাম রুম থেকে। আজ ওনার ছুটি, অফিসে যাবে না, তাই আমিও আর ওনাকে ঘুম থেকে ডাকলাম না। নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। হাতের কাজ শেষ করে বারান্দায় বসে কানে ইয়ারফোন গুঁজে মনে সুখে গান শুনছি আর এক মগ কফি খাচ্ছি। হঠাৎ অনুভব করি পিছন থেকে কে যেন চুল টানছে। তাই ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি মিস্টার ফাহিম রাগী মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে ইয়ারফোন খুলে বললাম, কি ব্যাপার, চুল টানছেন কেন? ফাহিম রাগী ভাব দেখিয়ে বলে, তোমাকে যে আমি এখনো বারান্দা থেকে নিচে ফেলে দেইনি, এটা তোমার কপাল বলো। আমি ভুরু কুচকে বললাম, সাত সকালে আমি আপনার কি ক্ষতি করেছি? হ্যাঁ। ফাহিম বলে, কি করনি সেটা বলো। কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কোনো সারা শব্দ নেই। মহারানী এখানে বসে গান শুনছে। আমি বললাম, ডেকেছেন কেন? ফাহিম বলে, আমার সম্পর্কের একটা ভাই হয়, সে এসেছে, কয়েক মাস হয়তো আমাদের বাসায় থাকবে। আমি বললাম, ভালো তো। ফাহিম বলে, তুমি গিয়ে দরজা খুললে হয়তো আরও ভালো হতো। এখন ভালো হয়নি, সাত সকাল আমার ঘুমটা মাটি করে দিল ফোন দিয়ে। আমি বললাম, ভালো হয়েছে। ফাহিম বলে, আবার? আমি বললাম, মা ডাকছে, আমি গেলাম। এই বলে বারান্দা থেকে চলে না আসলে আজকে এমন ঝগড়া লাগতো যে আশেপাশের মানুষ এক জায়গায় জড়ো হতো। তার চেয়ে ওনার কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো। আমি নিচে এসে সব রান্নাবান্নার কাজ সেরে রেখেছি। শাশুড়ি মার পায়ে ব্যথা, তাই তার রুমে খাবার দিয়ে এসে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে ফাহিমকে ডাকতে যাওয়ার আগেই সে হাজির হয়েছে। সাথে তার দুঃসম্পর্কের ভাই, সেও এসেছে। তাকে দেখিয়ে বলে, এ হলো তমাল, আমার ভাই হয়। আমি বললাম, জি, আসসালামু আলাইকুম। তমাল আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, ওয়ালাইকুম সালাম ভাইয়া, নতুন ভাবি দেখতে বেশ সুন্দরী। তমালের কথায় ফাহিম কিছু বলল না। আমি বললাম, আচ্ছা আপনারা বসুন, খেয়ে নিন। ফাহিম বলে, তুমি খাবে না? আমি বললাম, পরে খাবো। ফাহিম বলে, মাহিরা মাইশা ঘুম থেকে উঠে গেলে তোমার খেতে অনেক দেরি হবে, তার থেকে ভালো এখন খেয়ে নাও। আমি বললাম, এই বলে ফাহিমের কথা মতো খেতে বসেছি। ফাহিম আর তমাল কথা বলে যাচ্ছে আর আমি চুপচাপ খাবার খাচ্ছি। কিন্তু কয়েকবার মনে হলো আমার পায়ে কিছুতে যেন খোঁচা লাগছে, হয়তো বিড়াল হবে। তবে এই বাসায় তো বিড়াল নেই, তাহলে কি উনি খোঁচা দিচ্ছেন? কিন্তু উনি এমন করবে বলে তো মনে হয় না। তাও আমি জিজ্ঞেস করলাম, বাসায় কি বিড়াল আছে যে আমার পায়ে খোঁচা দিচ্ছে? ফাহিম বলে, কই না তো। আমি বললাম, তাহলে আপনি দিয়েছেন। ফাহিম বলে, না, কোনো দরকার হলে তোমাকে বলবো, এসব খোঁচাখুচি কেন করব? আমি বললাম, ও। মনে মনে ভাবতে লাগলাম, আমরা তিনজন ছাড়া এখানে আর কেউ নেই, তাহলে কি তমাল এরকম করেছে? কিন্তু ও কেন এমন করবে? দেখে তো মনে হয় ভালো ছেলে। খাওয়া দাওয়া শেষ করে ফাহিম কাজ আছে বলে বাইরে চলে গেল। আমি নিজের রুমে মাহির আর মাইশাকে খাইয়ে দিয়ে আমার পাশে শুয়ে রেখেছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে এখন অনেক ঘুম পাচ্ছে, তাই ভাবলাম এই সময়টাই একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই ভেবে বাচ্চাদের পাশে শুয়ে পড়লাম। চোখে ঘুম লেগে যাচ্ছে। ঠিক সেই সময় কেউ বলে ওঠে, ভাবি, আপনাকে খুঁজে বেড়াচ্ছি আর আপনি ঘুমোচ্ছেন। আমি তাড়াতাড়ি গায়ে ওড়না দিয়ে উঠে বসে দেখি তমাল। আমি বললাম, আপনি কি জানেন না কারো রুমে ঢোকার আগে দরজা নক করতে হয়? তমাল বলে, ভাবির সাথে দেবরের সম্পর্কে এত ফর্মালিটি দরকার হয় না। আমি বললাম, সেটা আপনার অন্য ভাবিদের সাথে করবেন, আমার সাথে না। তমাল বলে, আরে মিষ্টি ভাবি, রেগে যাচ্ছেন কেন? আমি বললাম, আমাকে কেন খুঁজছেন সেটা বলুন। তমাল বলে, এই তো একটু গল্প করার জন্য। আমি বললাম, ও আচ্ছা। তমাল বলে, ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক স্বামী স্ত্রীর মতো না, কি তাই না? আমি বললাম, আমরা স্বামী স্ত্রী হলে সম্পর্ক অন্য কিছু হবে কেন? তমাল বলে, এত ধাজ নিয়ে কথা বলা ঠিক না, মিষ্টি চেয়ে